নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমেটিভের ওপর পেজ নাম্বার 323 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস। পেজ নাম্বার 323। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে মনোজ দাস রচিত টেলস অফ ভোলা গ্র্যান্ডপা নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 × 2 = 2। বন্ধুরা, দুটো অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ইন সিইং দ্য টাইগার ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ এ ব্যানিয়ান ট্রি। তোমাদের গল্প মনে রাখতে হবে, এটা সুন্দরবনের ঘটনাটা। একদিন যখন ভোলা দাদু তার সাপ্তাহিক হাট সেরে বাড়ি ফিরছিলেন, তখন তিনি একটি বাঘকে তার পেছনে দেখতে পেয়েছিলেন এবং তার ভয়ে তিনি একটি বট গাছে চড়েছিলেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য এজ গ্যাপ বিটুইন ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ইজ। ভোলা দাদু এবং তার স্ত্রীর মধ্যে বয়সের ফারাক কত? তো আমি তোমাদের পড়ছি, একটা লাইন পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। একদম আমাদের গল্পটার শেষ লাইন, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। 95 বছর বয়সে ভোলা দাদু আমাদের ছেড়ে চলে যায়। তাহলে ভোলা দাদু যখন মারা যায় তার বয়স হচ্ছে 95 বছর বয়স। হিজ 80-year-old ওয়াইফ, তার 80 বছর বয়সী স্ত্রী, তার স্ত্রীর বয়স হচ্ছে 80 বছর। আমাদের দাদু 95, ঠাকুমা 80, তার মানে কত বছরের ডিফারেন্স? 15 বছরের গ্যাপ। দেখতে পাচ্ছ? তার মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, কোশ্চেনটি দেখে নাও। দ্য ইনসিডেন্ট অফ ভোলা গ্র্যান্ডপাজ ফেসিং দ্য টাইগার হ্যাপেন্ড হোয়েন ভোলা গ্র্যান্ডপা ওয়াজ 50 years old। বলছে, মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও, তারপরে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। ভোলা দাদুর বাঘের মুখোমুখি হওয়ার ঘটনাটি ঘটেছিল যখন ভোলা দাদুর বয়স ছিল 50 বছর। ঠিক আছে তো? তার মানে এই ঘটনাটা ঘটেছে কবে? 50 বছর আগে। ওকে, এরপর দেখো লাইন পড়ছি, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। তিনি 95 বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান। ওকে, এরপরে তার আগে বলা আছে হাফ এ সেঞ্চুরি ল্যাটার, প্রায় অর্ধ শতাব্দী পরে। অর্ধ শতাব্দী মানে কি? 50 বছর 50 বছর পরে, মানে কোন ঘটনার 50 বছর পরে? সুন্দরবনে বাঘের সঙ্গে তার অ্যাক্সিডেন্ট ঘটনাটা ঘটার 50 বছর পরে, তার যখন বয়স হচ্ছে 95, তখন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার মানে ঘটনাটার 50 বছর পরে তিনি মারা গেছেন। তার মানে কত বছর বয়সে ঘটনাটা ঘটেছে? 45 বছর বয়সে ঘটনাটা ঘটেছে। কী করে হিসাব করলাম? তিনি মারা গেছেন, এটা কি লেখা হচ্ছে? তিনি মারা গেছেন, দাঁড়াও, 4 লেখা কি ভুলে গেলাম নাকি আমি? হ্যাঁ, তিনি মারা গেছেন 95 বছর বয়সে। বাঘের সঙ্গে ঘটনা ঘটেছে 50 বছর আগে। 50 বছর আগে ঘটেছে, তার মানে দুটোকে বিয়োগ করলে কত হবে? সরি, ভুল বিয়োগ করে দিয়েছি আমি, 45 হবে। 45, ওকে, 45 বছর বয়সে। তার মানে এটা 50 বছর নয়, এটা হবে ফলস, আর লিখতে হবে এফ। ওকে, বুঝতে পারলে হিসাবটা? নাম্বার 2, ভোলা গ্র্যান্ডপা লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার হোয়েন হি রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। ভোলা দাদু বাঘটাকে দেখা মাত্রই, বা বাঘের কথা মনে করে তার দিকে দেখা মাত্রই সে পুরো অজ্ঞান হয়ে গেছিল। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। এবার কেন ফলস করলাম তোমরা ভালো করে শুনো।
তোমাদের লাইন পড়ছি, তোমরা কিন্তু প্রত্যেকে 323 পেজ বের করো, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে আমি কি বলছি আর কি বলতে চাইছি। আমাদের যেখানে শেষ হচ্ছে তার ঠিক আগের প্যারাটাতে লাইন আছে, ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভোলা দাদু প্রায় ভয়েতে প্রায়ই তার জ্ঞানটা হারিয়ে ফেলেছেন, ভয়েতে প্রায়ই তার জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাহলে প্রায়ই মানে কি, মানে জ্ঞান হারিয়ে ফেলতে ফেলতে আছেন কিন্তু জ্ঞান হারিয়ে পড়ে যাননি। তাহলে প্রায় মানে, আর এখানে বলা আছে তিনি হারিয়ে ফেলেছেন, তাই এটা ফলস হবে আর লিখতে হবে এফ। বন্ধুরা এরপরে আছে সি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2। একটি কোশ্চেন আছে 2 নাম্বার। কোশ্চেনটি বলা আছে, হোয়াই ওয়াজ নট দ্য টাইগার এবল টু অ্যাটাক ভোলা গ্র্যান্ডপা দ্য নেক্সট মর্নিং। পরের দিন সকালে বাঘ কেন ভোলা দাদাকে আক্রমণ করতে পারেনি? ওকে, গল্প পড়ছি, ভালো করে শোনো। ভোলা দাদু বাঘের ভয়েতে সারা রাতটা বট গাছের ওপর কাটিয়েছে। তখন বাঘটা গিয়েছিল ঝোপের মধ্যে বসে তার দিকে তাকিয়ে শুকনো পাতার ওপরে লেজটা ঝাপটা দিচ্ছিল। ভোলা দাদু সারা রাত সেই গাছে ছিল এবং সে ঘুমিয়ে পড়েছে। সকালে যখন ঘুঘুর ডাকে সে তার ঘুম ভাঙছে, সকাল হচ্ছে, তখন সে গাছ থেকে নেমে এলো এবং সারা রাত যে কী ঘটনা ঘটেছে, সে কেনই হঠাৎ করে গাছে শুয়েছিল, কি হলো ব্যাপারটা সে কিছু ভাবেনি। তার মানে সে পুরো ঘটনাটা ভুলে গেছে এবং বাঘটার ঘটনাও নিশ্চিত ভুলে গেছে। তাই সে বাঘটার সামনে দিয়ে শটান পেরিয়ে চলে এলো সেই লোকগুলোর কাছে এবং তখন বাঘটা হাই তুলছিল, গা হাত পা ভাঙছিল এবং সেও ঘুম থেকে উঠছে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে কেন বাঘটা আক্রমণ করেনি? বাঘটা হয়তো সারা রাত ঘুমিয়ে পড়েছে, এটা আমার সম্পূর্ণ আমার মত। আমি তোমাদের বলছি বাঘটাও হয়তো সারা রাত ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়ার পর সকালে রাত্রে কী ঘটনা ঘটেছে বা তার আগে সন্ধেবেলায় কী ঘটনা ঘটেছে তার একটুও মনে নাই, সেটাই হবে, তাই সে আক্রমণ করেনি। এই তো ব্যাপার। আর যদি সে আক্রমণ করতো বা সে ক্ষুধার্ত ছিল না, এটাও একটা হতে পারে। ক্ষুধার্ত নয়, এখানে সেভাবে কিছু বলা নেই, এখানে সে বাঘটার তো স্থানের চেঞ্জ করা নেই, সে একই জায়গাতে রাখা হয়েছে বাঘটাকে, সুতরাং সে অন্য শিকার করার কোনো কিছু হিন্টস দেওয়া নেই, তাই হয়তো সে সম্ভবত কোনো শিকার করেনি এবং সেও হয়তো বাঘটাও হয়তো ভুলে গেছে, সেই কারণে সে ভোলা দাদুকে আক্রমণ করেনি। এটাই আমার মতে মনে হচ্ছে, এটাই। তো এবার বলবে তোমরা আমার মতটা ঠিক কি ভুল। দেখো আনসারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দ্য টাইগার ওয়াজ নট এবল টু অ্যাটাক ভোলা গ্র্যান্ডপা দ্য নেক্সট মর্নিং। বলছে বাঘটাও ভোলা দাদুকে পরের দিন সকালে আক্রমণ করতে সক্ষম হয়নি। প্রভাবেলি বিকজ, সম্ভবত কারণ দ্য টাইগার অলসো কাপ, কারণ বাঘটাও ঘুম থেকে জেগে উঠেছিল। অ্যান্ড ইট ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্স, এবং সে তার হাত পাগুলো ছুঁড়ছিল, অ্যান্ড ইয়েনিং হাই তুলছিল, অ্যান্ড মোর ওভার, আর সবচেয়ে বড় কথা কি জানো তো, দ্য টাইগার অলসো ফরগট। এটা আমার মত দিয়েছি, আমি দিয়েছি মতটা। দ্য টাইগার অলসো ফরগট, বাঘটাও ভুলে গিয়েছিল দ্য প্রিভিয়াস নাইট ইনসিডেন্ট, যে আগের দিন সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় কী ঘটনা ঘটেছে তার কিচ্ছু মনে নাই, তাই সে আক্রমণ করেনি। সোজা ব্যাপার তো। বন্ধুরা এরপরে 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে জন ক্লেয়ার রচিত অটাম নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 2 = 2। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য উইন্ড রেফার্ড টু ইন দ্য পোয়েম ইজ সাডেন অ্যান্ড স্ট্রং। এখানে যে বাতাসের কথা বলা আছে সে বাতাসটা কেমন? হঠাৎ এবং ভীষণ শক্তিশালী, দমকা বাতাস। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা তোমাদের বলে রাখি, এই যে অটাম পোয়েমটা আছে না, এই পোয়েমটা তোমরা কিন্তু ভালো করে পড়বে। তোমাদের কিন্তু পোয়েমের কোশ্চেন মুখস্থ করতে হবে আমার যেটুকু মনে হয়, কেননা এখানে তো পদ্য আকারে লেখা আছে। যখন কোশ্চেন লিখবে সেই কোশ্চেনের আনসারগুলো কিন্তু তোমাদেরকে প্রোজ আকারে লিখতে হবে। তুমি তার পোয়েমের লাইনগুলো লিখে আসতে পারবে না, লিখে আসতে পারবে, হিন্টস কোটেশনের মধ্যে দিয়ে একটা দুটো ব্যবহার করতে পারবে, কিন্তু সেটাই কি যথার্থ হবে? হবে না। তার জন্য তোমরা করবে কি, যখন প্রত্যেকটা স্ট্যান্জা পড়া হয়ে যাবে স্যারকে বলবে, বা তোমরা নিজেরাই মানে বইতে দেখবে ওই প্যারাফ্রেজ বা সাবস্ট্যান্স দেওয়া আছে এবং সাবস্ট্যান্সের পাশে মানে দেওয়া আছে, সেই মানেগুলো ফলো করবে, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা স্ট্যান্জা ওয়াইজ করবে, দেখবে তোমরা ভালো করে লাইনগুলোর মানেগুলো অনুধাবন করতে পারবে এবং তোমরা বুঝতে পারবে, এবং তখন তোমাদের কাছে পোয়েমটা কঠিন বলে মনে হবে না। এটা আমার মতে মনে হয়। আমি কিন্তু সেটাই করি যে প্রত্যেকটা পোয়েম যাই পড়া হোক না কেন তার স্ট্যান্জা ওয়াইজ লাইন ওয়াইজ একটা করে প্যারাফ্রেজ দেওয়ার চেষ্টা করি, যাতে করে ছেলেরা শেখে।
এবার দেখো আমি যে দিয়ে দিচ্ছি কিন্তু ছেলেদের কোনো গুরুত্ব নাই। দেখবে তুমি যদি যে কোনো জিনিস পাও না তার দাম থাকে না, তুমি যদি কিনে জিনিসটা ব্যবহার করো তবেই কিন্তু তার দাম বা গুরুত্ব তুমি দেবে। এটা সবাই সবাই আমিও সেটাই। আমাকে যদি কেউ ফ্রিতে কিছু দিয়ে দেয় হয়তো তার প্রতি আমার গুরুত্ব কম থাকবে, কিন্তু যদি আমি জিনিসটার জন্য কোনো ভ্যালু পে করি তখন কিন্তু আমি বুঝবো যে এই জিনিসটার দাম আছে। সুতরাং তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি দেখেছি আমার ছেলেগুলোকে যখন আমি দিয়েছি তখন তারা কোনো গুরুত্ব দিচ্ছে না, কেন জানি না। ওকে, নেক্সট নাম্বার 2, দ্য সিজন দ্য পোয়েট স্পিক্স অফ ইন দ্য পোয়েম ইজ অটাম। এই কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? অটাম। অনিবার্য, আমাদের কবিতার নাম অটাম, তাই এখানে অটাম ঋতুর কথা বলা হয়েছে। বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2। একটি কোশ্চেন আছে 2 নাম্বার, আর কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। ওকে, তো দেখো আমি কোশ্চেনটা পড়ছি, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা বিভিন্নভাবে পড়ে, উত্তর কিন্তু তোমরা সেম লিখে আসবে। হোয়াট ডাজ দ্য চার্পিং অফ দ্য স্প্যারো মেক দ্য পোয়েট ইমাজিন? চড়ুই পাখির কিচিরমিচির কবিকে কি ভাবিয়ে তোলে, বা চড়ুই পাখির কিচিরমিচির কবিকে কি আশ্বস্ত করে, বা কি বিশ্বাস করতে সাহায্য করে? কিছুই নয়, জলের মতো সোজা। তো আমি তোমাদের এই স্ট্যান্ডাটা পড়ানোর চেষ্টা করছি। হ্যাঁ, তোমরা প্রত্যেকে কিন্তু বই বার করার দরকার নেই, তোমরা কোশ্চেন ব্যাংকটা বের করবে তাহলেই হয়ে যাবে। দেখো স্ট্যান্ডাটা পড়ছি। আই লাভ টু সি দ্য সেকিং টুইক ডান্স টিল দ্য শার্ট অফ ইভ। আমি পছন্দ করি, কি পছন্দ করি? যে কম্পমান গাছের ডালপালা দেখতে আমি ভীষণ পছন্দ করি। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, কটেজ রিগ মানে কটেজ মানে কুঁড়ে ঘরের কার্নিসে বা কুঁড়ে ঘরের আশেপাশে যেখানে চড়ুই বসে থাকে, হয়েছে। হুজ চার্প উড মেক বিলিভ, যার কিচিরমিচির করে আশ্বস্ত আমাকে কি আশ্বস্ত করে? এরপরে কোশ্চেনটা, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। কতকটা গদ্যরূপে লেখা আছে, কিন্তু তোমাদেরকে আরও ভালো লিখতে হবে এখানটায়। কী আশ্বস্ত করে? যেন গ্রীষ্মের কোলে ফুলেদের নিয়ে বসন্ত শোয়ার কথা বা বসন্ত বিশ্রাম নেওয়ার কথা ভাবছে। ওকে, তো দেখো আমি কি লিখেছি, আমি তো নিজে লিখিনি, আমিও সেই মানে বই থেকে প্যারাফ্রেজটা লিখেছি এখানটায়। দ্য পোয়েট লাইকস দ্য টুইটারিং অফ দ্য স্প্যারো। কবি স্প্যারো টুইটারিং পছন্দ করে। অ্যান্ড ইটস চার্পিং মেড হিম কনভিন্স দ্যাট, এবং সেই পাখির ডাক কবিকে আশ্বস্ত করে দ্যাট যে স্প্রিং জাস্ট ফ্লাটস টু লাই ইন দ্য ল্যাপ অফ এক্সুবারেন্ট সামার। এক্সুবারেন্ট মানে কি? প্রাণবন্ত। কি আশ্বস্ত করে? যে গ্রীষ্মের কোলে ফুলেদের নিয়ে বসন্ত বিশ্রামের কথা ভাবছে। ওকে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তো এরপরে আনসিন আছে, খুব সুন্দর আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, শুরু করছি আমাদের আনসিনটি। খুব সুন্দর আনসিন, আনসিন থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের প্রত্যেকটা জিনিস তার গুরুত্ব থাকুক বা নাই থাকুক, অবশ্যই প্রত্যেকটা জিনিসের গুরুত্ব আছে। কেননা এই ব্রহ্মাণ্ড তৈরি করতে প্রত্যেকটা জিনিসের গুরুত্ব সমানভাবে বিদ্যমান। তাই পড়ছি আনসিনটাতে বহু কিছু শেখার আছে, ভালো করে পড়ছি। দেখো, হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক, ডেনমার্কের রাজপুত্রকে হ্যামলেট, ওয়াজ ওয়ান্স দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন দ্য কান্ট্রি, যিনি ছিলেন সেই দেশের মানে ডেনমার্কের সবচেয়ে সুখী একজন যুবক, মানে তিনি হচ্ছেন সুখীর দিক দিয়ে টপেতে আছেন। বাট আর ট্রাবল কেম ইন টু হিজ লাইফ, কিন্তু তার জীবনে সমস্যা সৃষ্টি হলো। হিজ ফাদার ডায়েড সাডেনলি ইন এ মিস্ট্রিয়াস ওয়ে, তার বাবা হঠাৎ এক রহস্যময়ভাবে মারা যান। সো হ্যামলেট বিকেম ভেরি স্যাড অ্যান্ড অ্যাপসেট, তাই হ্যামলেট প্রচুর পরিমাণে দুঃখিত এবং মর্মাহত হয়ে পড়েন। হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট, হ্যামলেটকে বলা হয়েছিল যে দ্য ওল্ড কিং হু ওয়াজ ওয়াইজ অ্যান্ড গুড, বলা হয়েছিল যে যে বৃদ্ধ রাজা মানে হ্যামলেটের বাবা, যিনি ছিলেন খুব জ্ঞানী এবং খুব ভালো, জ্ঞানী মানুষরা সবসময় কিন্তু ভালো হয়, হ্যাড ডায়েড ফ্রম দ্য বাইট অফ এ স্নেক, সাপের কামড়ে তিনি মারা যান। হোয়েন, যখন হি ওয়াজ অ্যাসলিপ ওয়ান আফটারনুন ইন দ্য গার্ডেন, যখন তিনি একদিন বিকালে তার বাগানে ঘুমাচ্ছিলেন। ওকে, সুন আফটার হিজ ডেথ, শীঘ্রই তার মৃত্যুর পরে, তার মানে হ্যামলেটের বাবার মৃত্যুর পরে, রাজার মৃত্যুর পরে, ক্লডিয়াস
ব্রাদার অফ দ্য ডেড কিং, সে মৃত রাজার ভাই, অ্যান্ড আঙ্কেল অফ হ্যামলেট, এবং হ্যামলেটের কাকা, ম্যারিড দ্য কুইন, রানীকে বিয়ে করে। তার মানে কাকে বিয়ে করে? হ্যামলেটের মাকে বিয়ে করে। অ্যান্ড বিকেম দ্য কিং, আর তিনি রাজা হয়ে যান। হ্যামলেট ডিড নট লাইক হ্যামলেট পছন্দ করেনি যে হিজ মাদার টু ম্যারি আগেন সো কুইকলি। সে পছন্দ করেনি যে তার মা খুব এত তাড়াতাড়ি বিয়ে করুক, কারণ সবে কয়েকদিন গেছে তার মধ্যে সে তার কাকাকে বিয়ে করবে, যেটা কিন্তু হ্যামলেট মোটেই মন থেকে মেনে নেয়নি। তার মানে কি, এতদিন হ্যামলেটের মনে কোনো দুঃখ, অশান্তি, কষ্ট কিছু ছিল না, কারণ তার মাথার উপর একটা ছাদ ছিল, সেই ছাদটাকে তার বাবা। কিন্তু বাবা সরে যাওয়ার পর ধীরে 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 তার মধ্যে অশান্তি, ঝামেলা, দুঃখ, কষ্ট শুরু করেছে। অ্যান্ড দ্য মোর হি থট অ্যাবাউট দ্য অ্যাফেয়ার, এবং সে ওই ঘটনা সম্পর্কে যত বেশি ভাবতে লাগলো, দ্য স্যাড হি বিকেম, সে তত বেশি দুঃখিত বোধ করলো। ওকে, হি ডিড নট লাভ হিজ আঙ্কেল, সে তার কাকাকে ভালোবাসতো না। হু ওয়াজ এ ডেভিল, কারণ সে ছিল একজন শয়তান। অ্যান্ড ইট ট্রাভেলড হিম টু থিঙ্ক দ্যাট, এবং এটা ভেবে সে খুব কষ্ট পেত দ্যাট যে হিজ মাদার হ্যাড ম্যারিড সাচ এ ম্যান, যে তার মা এরকম একটা লোককে বিয়ে করেছে। কেননা হি লাভড হিজ মাদার অ্যাজ এ ডিউটিফুল সন শুড, কেননা সে তার মাকে একজন কর্তব্যপরায়ণ ছেলের মতো ভালোবাসত। হ্যামলেট স্লোলি বিগ্যান টু ওয়ান্ডার, হ্যামলেট ধীরে ধীরে এটা ভাবতে শুরু করছে, হোয়েদার ক্লাউডিয়াস হ্যাড কজড হিজ ফাদার টু বি কিল্ড ইন অর্ডার টু বিকেম দ্য কিং। এটা ভাবতে শুরু করেছে যে তার রাজা হওয়ার পেছনে হয়তো তার কাকা তার বাবাকে মেরে দিয়েছে। অ্যান্ড হোয়েদার হিজ মাদার হ্যাড নোন অল অ্যাবাউট ইট, আর না হয় তার মা সমস্ত কিছু ব্যাপারে জানে। অ্যান্ড হিজ থট, এবং তার এই ভাবনাটা ড্রোভ হিম টু ম্যাডনেস, তাকে পাগল করে তুলেছে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 into 2 = 2। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হ্যামলেট ওয়াজ ক্লডিয়াস নেফিউ, হ্যামলেট ছিল ক্লডিয়াসের ভাইপো। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, ক্লডিয়াস ওয়াজ আ উইকড ম্যান, ক্লডিয়াস ছিলেন একজন দুষ্টু লোক। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, তার জন্য আছে 1 নাম্বার। একে একে 2, দুটো আছে 2 দুগুণে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হ্যামলেটস ফাদার ডায়েড অ্যান আনন্যাচারাল ডেথ, হ্যামলেটের পিতা একটি অপ্রাকৃত মৃত্যুবরণ করেন। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। হিজ ফাদার ডায়েড সাডেনলি ইন এ মিস্ট্রিয়াস ওয়ে। নাম্বার 2, ওয়ান্স হ্যামলেট ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট ইয়াং মেন অফ ডেনমার্ক, একবার হ্যামলেট ডেনমার্কের সবচেয়ে সুখী যুবকদের একজন ছিলেন। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক ওয়াজ ওয়ান্স দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন দ্য কান্ট্রি। বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হোয়াট ওয়াজ হ্যামলেট ইনফর্মড অফ হিজ ফাদার্স ডেথ, হ্যামলেটকে তার পিতার মৃত্যুর খবর কি জানানো হয়েছিল? আনসার দেখে নাও। হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট দ্য ওল্ড কিং হু ওয়াজ ওয়াইজ অ্যান্ড গুড, হ্যামলেটকে বলা হয়েছিল বৃদ্ধ রাজা যে ছিল জ্ঞানী এবং খুব ভালো, হ্যাড ডাইড ফ্রম দ্য বাইট অফ এ স্নেক, সাপের কামড়ে মারা যায়। হোয়েন, যখন, হি ওয়াজ অ্যাজলিপ, যখন সে ঘুমাচ্ছিল, ওয়ান আফটারনুন, এক বিকেলবেলায়, ইন দ্য গার্ডেন, সে বাগানে। নাম্বার 2, হোয়াট ড্রোভ হ্যামলেট টু ম্যাডনেস, কোনটি হ্যামলেটকে পাগলামিতে নিয়ে গিয়েছিল? হ্যামলেট স্লোলি বিগ্যান টু ওয়ান্ডার, হ্যামলেট ধীরে ধীরে ভাবতে শুরু করে, হোয়েদার ক্লডিয়াস হ্যাড কজড হিজ ফাদার টু বি কিল্ড ইন অর্ডার টু বিকাম দ্য কিং, যে তার বাবার মৃত্যুর পেছনে তার কাকার হাত নেই তো।
অ্যান্ড হোয়েদার হিজ মাদার হ্যাড নোন অল অ্যাবাউট ইট, এবং তার মা সব কিছু জানে না তো। অ্যান্ড হিজ থট ড্রোভ হিম টু ম্যাডনেস, আর এই ভাবনা চিন্তাটা তাকে এক পাগলামিতে পরিণত করে। সে ভেবে পাচ্ছিল না যে হয় কী দোষটা কার। সে এতদিন সুখে দিন কাটিয়েছে, হঠাৎ করে তার সুখের দিন শেষ হয়ে দুঃখে পরিণত হয়েছে। তার সুখের দিনকে দুঃখের দিনে পরিণত করার পেছনে তার হাতটা কার আছে? তার কাকার, না তার মায়ের, না দুজনের? ওকে, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 5 = 5। 5টা গ্রামার আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ওকে, ফার্স্ট নাম্বার 1, হু স্প্রেড দিস ফেক নিউজ। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, হু দিয়ে শুরু হয়েছে, আনসার মানেটা দেখে নাও, কে এই ভুয়ো খবর ছড়ালো। তো হু দিয়ে শুরু হলে প্রথমে বাই হুম বসবে, বাই হুম বসে গেছে। এটা স্প্রেড আছে, এটা ভাবতে হবে স্প্রেডের 3টে ফর্ম যেহেতু এক, যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে কিন্তু স্প্রেডস বসতো। কেন? কারণ হুটা যদি একজনকে বোঝাচ্ছে, একজনকেই তো বোঝাচ্ছে, তাহলে কিন্তু এস বসতো। তার মানে এটা ভাবতে হবে পাস্ট টেন্সে আছে, তাই পাস্ট টেন্সের জন্য পাস্ট টেন্স বসে, পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার। ওকে, এখানে অবজেক্ট কোনটা? দিস ফেক নিউজটা হচ্ছে অবজেক্ট। দিস ফেক নিউজটার পরে সবসময় ওয়াজ বসবে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে ওয়াজটাকে সামনে নিয়ে চলে আসবো। ওয়াজ দিস ফেক নিউজ, তারপরে বসবে স্প্রেড। ওকে, ওয়াজ দিস ফেক নিউজ স্প্রেড, এবং শেষে বসবে জিজ্ঞাসা চিহ্ন। নাম্বার 2, সম্প্রীতি সেড টু সমৃদ্ধি, উইল ইউ শেয়ার ইয়োর টিফিন হুইথ মি। সম্প্রীতি সমৃদ্ধিকে বলল, সমৃদ্ধি হচ্ছে মেয়ের নাম একটা, বলল তুমি কি আমার সাথে তোমার টিফিন ভাগ করবে। এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, তাহলে করছি দেখে নাও। সম্প্রীতি, তারপর সেড টুটা হয়ে যাবে আক্সড, সম্প্রীতি আক্সড সমৃদ্ধি। ওকে, তারপরে দেখো কোটেশনের মধ্যে সাবজেক্ট কী আছে না, তো এটা ইওর নয়, এটা ইউ হবে। ইউ মানে সেকেন্ড পার্সন, সেকেন্ড প্লেস আছে সমৃদ্ধি, মানে মেয়ে, তাই সি বসবে। আর আমাদের এখানে কোটেশনটা কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নেই, তাই কোটেশন তোলার জন্য ইউ বসলো। ওকে, তারপরে ইউ মানে সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেস আছে সমৃদ্ধি, এখানে আমি ভাবছি মেয়ের নাম, তাই এখানে বসলো সি বসিয়েছি। এবার উইল আছে, উইল মানে এখানে উড বসবে, শেয়ার বসবে। আর ইওর মানে তোমার, তাহলে সেকেন্ড পার্সনে হলে কী হবে? তোমারই তো সেকেন্ড পার্সন আছে, যদি তার হয় মেয়ের ক্ষেত্রে, তখন মেয়ের ক্ষেত্রে যদি বোঝায় তখন তার বসবে, হার বসবে। তারপরে হার টিফিন হুইথ হার, মি আছে, মি মানে কি ফার্স্ট পার্সন, ফার্স্ট প্লেসে কি আছে সম্প্রীতি মেয়ে, তাহলে বসে হুইথ হার। ওকে, নেক্সট নাম্বার 3, দ্য চাইল্ড ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি। সিম্পল সেন্টেন্সে করতে দিয়েছে এটা, তার মানে কি শুধু শোগুলো তুলে দাও, শোটাকে আর দ্যাটটাকে তুলে দাও, শো আর দ্যাটটা উঠে গিয়ে হবে টু। ওকে, মানে এটা দেখে নাও, শিশুটি এত ছোট ছিল যে সেই গাছের ডালে পৌঁছাতে পারেনি। আনসার হবে দ্য চাইল্ড ওয়াজ টু স্মল টু রিচ দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি। দ্য চাইল্ড ওয়াজ টু স্মল টু রিচ দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি। ওকে, নেক্সট নাম্বার 4, হি হ্যাজ মাচ হি ওয়ান্টস মোর। এই দুটো সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে দিয়েছে, মানে হলো তার অনেক আছে সে আরও চায়, সে আরও অনেক চায়। তাহলে আনসার কী হবে? হি হু হ্যাজ মাচ, সে যার অনেক আছে, ওয়ান্টস মোর সে আরও বেশি চায়। হি হু হ্যাজ মাচ ওয়ান্টস মোর, সে আরও বেশি করে চায়। ওকে, 5 দাগ, এখানে শূন্যস্থানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসতে বলেছে। আনসার করছি দেখে নাও, হি কনগ্র্যাচুলেটেড প্রিয়াঙ্কা ড্যাশ হার ব্রিলিয়েন্ট সাকসেস। দেখো আমি প্রথম বসেছিলাম কনগ্র্যাচুলেটেড ফর বসেছিলাম, তারপর আমার মনটা খটখট করছিল যে আমি দেখলাম বই খুলে কনগ্র্যাচুলেটেডের পর সবসময় অন বসে, সাফল্য বোঝাতে, অভিবাদন জানাতে সবসময় অন বসে, তাই এখানে বসলাম অন হার ব্রিলিয়েন্ট সাকসেস। তিনি প্রিয়াঙ্কাকে তার উজ্জ্বল সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। তোমরা মনে রাখবে কনগ্র্যাচুলেটের পর সবসময় প্রিপোজিশন বসে অন। ওকে বন্ধুরা, এরপর আছে 5 দাগ, ফ্রেজাল ভাব 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফ্রেজাল ভাবগুলো দেখে নাও কী কী আছে। কল আপ, লুক আফটার, মেক আপ, টার্ন আপ। ওকে, ফার্স্ট নাম্বার 1, ইউ মাস্ট কম্পেনসেট ফর দ্য লস। কম্পেনসেট মানে কি? কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করা, তার মানে বলছে মেক আপ। শুধু দেখে লিখবে ইউ মাস্ট মেক আপ ফর দ্য লস, ক্ষতির জন্য আপনাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। নাম্বার 2,
অল দ্য গেস্টস হ্যাভ নট অ্যাপিয়ার্ড ইয়েট। অ্যাপিয়ার মানে উপস্থিত, টার্ন আপ, তাহলে শুধুমাত্র পাস্ট টেন্স হবে, V3 হবে টার্ন আপ। অল দ্য গেস্টস হ্যাভ নট টার্ন আপ, সমস্ত অতিথিরা এখন উপস্থিত হননি। নাম্বার 3, দেয়ার ইজ নান টু নার্স দ্য ওল্ড ম্যান। নার্স মানে কি দেখাশোনা কর, টেক, এখানে লুক আফটার বসবে, টেক কেয়ার নয়, এখানে দেখাশোনা কর টুক কেয়ার, টু লুক আফটার, ভুল বলছি, লুক আফটার বসবে। দেয়ার ইজ নান টু লুক আফটার দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটাকে দেখার মতো কেউ নেই। এরপর আছে মিনিং ফর মানসিন, দুটো আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ওকে, ফার্স্ট নাম্বার 1, ডিমাইজ মানে হচ্ছে ডেথ, মৃত্যু। নাম্বার 2, মোরালি রং মানে নৈতিকভাবে ভুল, মানে ম্যাডনেস, মানে পাগলামি। ম্যাডনেস মানে কি, পাগলামি। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। এবার নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনকে শেয়ার করতে বলবে এবং তাদেরকেও ভালো করে শেয়ার করতে বলবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।